তো আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন মাননীয় অতুল বর্মন স্যার। সবার প্রথমে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দিয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন, তো অনেকই ভালো লাগছে আমার। তো যাই হোক, ইনি হচ্ছেন জীবনজ্যোতি জাতীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল প্লাস আমার শিক্ষক। তো ইনাকে আমি প্রথমে আমার পডকাস্ট চ্যানেলে আপনাদের সাথে পরিচয় করে দিলাম। The Voice of Assam, your window to the rich heritage of Northeast India. তো প্রথমে নমস্কার জানাই আমার প্রিয় ছাত্র মাজিদুল ইসলামের যত ফ্যান ফলোয়ার আপনারা আছেন, তারপরেও আমার প্রিয় ছাত্র মাজিদুল, তোমাকেও আমি আমার আন্তরিক অনেক ধন্যবাদ তোমার এই প্রথম পডকাস্ট আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে। মাল্টিপল অপশন থাকার পরও আপনি টিচিংটাকে বেছে নিয়েছেন নাকি আপনার একটা ইচ্ছা ছিল? ইকোনমিক বহুত প্রবলেম, এখন কি করা যায় কিছু ভাবে তো পয়সা ইনকাম করা, নিজেকে আবার একটা ভালো স্থানে উপস্থিত করা। তো সেই হিসাবে মেট্রিক পাস করার পর আমি প্রথম 5 জন স্টুডেন্ট দিয়ে আরম্ভ করেছি। তো সেই থেকেই স্টার্ট। 5 জনের থেকে কবে আমি ক্রস করে সেটাও আমি জানি না। আপনি অ্যাপ্লাই করছিলেন নাকি জবের জন্য? জবের জন্য নিশ্চয়ই অ্যাপ্লাই করেছিলাম বহুত। আপনার ফার্স্ট ইন্টারভিউটা কেমন ছিল? ফার্স্ট ইন্টারভিউ জীবনে প্রথম আমি রেলের জন্য অ্যাপ্লাই করেছি, গ্রুপ ডি। এক্সাম ইন্টারভিউ দিতে গেছি, তো সেক্ষেত্রে অনেক নার্ভাস ফিল করেছি, অনেক ভয় লেগেছে, কিন্তু তেমনটাও একটু উদ্বিগ্নতাও ছিলাম যে যদি কিছু হয়। নিজের ভাবে কোনো প্রিপারেশন না থাকার জন্য, তেমন কোনো নিজেকে ভালো তো না হওয়ার জন্য সেটা ভাগ্যে অ্যাজ এ টিচার ফার্স্ট যখন ক্লাস করলেন প্রথম দিনটা আপনি কিরকম ছিল? এটা 2014 আগস্ট মাসের 3 তারিখ। ডেট মনে আছে? ডেট মনে আছে। আচ্ছা, যেহেতু প্রফেশনাল টিচিং প্রফেশনে একদম প্রফেশনাল এন্ট্রিটা। আচ্ছা। তো গুড লাক ছিল যে আমাদের এই জীবনজ্যোতি জাতীয় বিদ্যালয়ে আমাদের মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক মুন্না আলী, ওনার আশীর্বাদে ওনার একটা আহ্বানে আমি হঠাৎ আমাকে ডাকা হলো। তো আমি পরের দিন এসে স্কুলে উপস্থিত ছিলাম। স্যার আমাকে ডাইরেক্ট বললো যে ক্লাস করো। তো আমি প্রথম যখন ক্লাসে যাই তখন আমাদের নবম শ্রেণীর ছাত্র ছিল হয়তো আবেদ, ইসমাইল, জেসমিনা, ইয়াসমিতারা, সাজিদা, আজও সবগুলোর নাম মনে আছে। ওরা তখনকার দিনের জোয়ান ছিলেন। আমার তখন বয়স 22-23 বছর। নিজেকে একটু কন্ট্রোল করছি, বুঝাইছি তার ভিতরে যে রিল্যাক্স, স্টুডেন্ট আমার পড়াতে হবে। তারপর আমি আমার যতটুকু দক্ষতা নিজের বুঝাইছি, বুঝানোর পরে তাদেরও ভালো লেগেছে। তো ভালো লাগার পরে ওরাও আমাকে উৎসাহ করার পরে স্যারের সাথে আলাপ আলোচনা করার পরে আমাদের এটা করার জন্য তারপরে স্যারও আমাকে বহুত মোটিভেট করছে। আজকের দিনে যদি ছাত্রছাত্রীদেরকে যদি ভালোভাবে পড়াতে হয় তাহলে কোন জায়গাটা বেশি মনোযোগ দিতে হবে? তো বেসিক বস্তু জানতে লাগে, বেসিক বস্তু জানার পরে যার থেকে শিখে সেও যদি বস্তুটা আমরা বিতরণভাবে আলোচনা করে ছাত্রদের দিতে পারে, তাহলে ওই বস্তুটা ঘরে এসে পড়ার ইন্টারেস্ট ঢুকে পারে। কিন্তু হয়তো এমন হয় যে ক্লাসে যখন ছাত্ররা পড়ায়, টিচার যখন বুঝায়, তো টিচার তো একজন দুজনকে ইন্ডিভিজুয়ালি বুঝাতে পারে, একবারে 14-15 জন 20 জন আছে। সেখানে স্যার বুঝানোর পরে ও অ্যাটেনশন হতে দেয়, কিন্তু অ্যাটেনশন দেওয়ার পরেও কোনো জায়গায় হয়তো মিস করে এর জন্য যে 5 জন ডিস্টার্ব করে। কোনো সময় ভাবে না স্যার আসছে টিউশনে, স্যারের সাথে বুঝে নেব, তেমন কিছু একটা হইয়া। তারপরেও আজকাল বাচ্চাদের লজিকটা অনেক একটুকুই কম ক্ষেত্রে দেখা যায়। সেটা আমি ভাবি যে ওরা যেটা আমাদের বেসিক বস্তু লেসন ওয়াইজ থাকে, লেসন ওয়াইজ আমাদের কি বস্তু দেওয়া উচিত, কি শিখা উচিত, সে বস্তুটা ওরা বাইরের বস্তু, বাইরে কি কথা বললো, কি সোশ্যাল মিডিয়াতে কি আপলোড করলো, কিভাবে ফটো উঠে, ও কি ড্রেস কিনছে, কি ঠান্ডা না হলো, সেগুলো বহুত ইন্টারেস্টেড। ছাত্রছাত্রীরা আবার যাতে কিতাবের সাথে তার ভালো সম্পর্কটা গড়ে তুলতে পারে, আমাদেরকে করণীয়টা কি? সলিউশন যদি আমি ভাবি, তো সলিউশন আমি চাই যে ইন্টারেস্ট, রিমাইন্ডিং এন্ড অ্যাটেনশন, এই 3টা বস্তু যদি আমাদের বাচ্চারা এই যে 3টা করে, আমি ভাবি যে তারা উন্নতি করবে। ফরেন কান্ট্রিতে যদি দেখি 2-4-3 মানে স্টুডেন্ট ক্লাসের স্টুডেন্টকে এআই শেখানো হয়, এখানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, অনেক মানে স্কিল ডেভেলপমেন্ট করা হয় শুরু থেকে। তো আমাদের ভারতবর্ষে এটা করা উচিত না। এটা অলরেডি ভারতে সব জিনিস আসতেছে, আর এইসব জিনিসের ফায়দা ওঠানোর জন্য, এটার ব্যবহার উপযোগিতার জন্য আমাদের বাচ্চাদের এডুকেশন, তো সেই সাথে টেকনোলজি যেগুলি সাবজেক্ট এআই রিলেটেড থেকে কয়েক বছরে আমাদের বাচ্চারা এইসব জিনিস বহুত উন্নতি হবো। 10th পাস করার পরে আমরা কনফিউজ হয়ে যাই যে আমরা নেক্সট কি করবো, যেরকম আমরা আর্টস নেবো না কমার্স নেবো না সায়েন্স নেবো। তো আমি এটাই রিকোয়েস্ট করি যে নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী ওরা যদি ডিসিশন নেয় যে আমার কোন স্ট্রিমটা আমার জন্য উপযুক্ত, তাহলে বেশি ভালো। আর এই ক্ষেত্রে
ক্ষেত্রে গার্জেনরা যদি মন খুলে মানে মন থেকে বাচ্চাদেরকে সাপোর্ট করে যে হ্যাঁ যে লাইনটা পছন্দ হয় কিন্তু যেটা করবো ভালো যারা ধরেন রেজাল্ট ভালো করতে পারে না, মানে অ্যাভারেজ স্টুডেন্ট, মানে পাস ফেল মাঝখানে আছে, তো ওরকম স্টুডেন্টের আপনি কোনো অ্যাডভাইস দিতেছেন? এখন মানে কোন দিকে যাইতে পারতেছে না, যে কি করবো, মানে যে দিকে যায় সেদিকে মানে লোকে মানে অনেক কথাই বলে, তো তারা ডিমোটিভেট হয়ে যায়। আমাদের রিসেন্টলি আমাদের লোকাল একটা কোকরাঝাড়ে একজন ডিসিএ মহাশয় আছে যিনি থার্ড ডিভিশনে সেকেন্ড ইয়ার পাস করে আজকে আমাদের কোকরাঝাড়ে একজন ডিসি। আমরা সবাই এটা অনেকে অবগত বিষয়টা। তারপরে এইসব জিনিস হচ্ছে কিছু একটা রাস্তা হয়ে যায় প্রফেশন জীবনে, কারণ পড়াশোনাটা মানুষকে তো একটা উপযুক্ত স্থানে নিয়ে যেতে সহায় করে, হ্যাঁ। আর নিজের বুদ্ধিবিদ্যা মানুষের প্রফেশন চুজ করে নিজের কর্মজীবনে সংস্থাপন দিতে হেল্প করে। নিজের পড়াশোনাটা থাকলে ভবিষ্যৎ জীবন কোনো একটা কিছু করে করার জন্য বহুত হেল্প। এটা না যে আমি এভারেজ স্টুডেন্ট আমার ভবিষ্যৎ অন্যান্য তেমন না। মেয়ে ছেলের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়, এরকম কেস কিন্তু প্রায় হয়। তো এরকম যখন কোনো কেস যখন আপনার সামনে যখন আসে, আপনি ওটাকে কিভাবে হ্যান্ডেল করেন, বা এটা গার্জেনকে কিভাবে বোঝাতে হয়, মানে এটা দোষটা কার, বয়সের দোষ না ছাত্রছাত্রীর দোষ না পরিবেশের দোষ, আর ওটাকে কিভাবে মানে নিয়ন্ত্রণ করতে হয়? 13 পরে ক্রস করে 14, 15, 16, 17 এই বয়সটা হলো আমাদের বয়সের সব থেকে ডেঞ্জার বয়স। যে সময় দায়ের যৌবনতা, মনের মধ্যে একটা সাহস, একটা শরীরের মধ্যে একটা মানে উদ্বিগ্নতা ভাব, সেই বস্তুটা আমরা করি। তবে আমার বাচ্চাদেরকে এটাই বুঝাই যে দেখ বাবা এইসব জিনিস করা এই সময় ঠিক না, রিলেশনে যায় তো এইসবের এখানে মূল্য নেই, কারণ সময় যখন আসবো তখন সবকিছু একটা ঠিক চালায় হবে। আর নিজের প্রথমে আমি তো ছেলেদের ক্ষেত্রে একটাই কথা বলছি, সেটা হলো যে আগে পড়াশোনা করো, নিজের চরিত্র, নিজের ক্যারেক্টার, তারপরে যে নিজের একটা বৈশিষ্ট্য গড়ে তুলো, যেটা দেখে আশেপাশের সমাজে সবাই বলতে পারে যে কিছুটা গুণ ছেলেটার গায়ে আসছে, ভালো একটা ভদ্র ছেলে হওয়া উচিত, মা বাবার একটা বান্ধব ছিল। তারপর না হয় আমি যখন আমি 22-23 বছর 24 বছর কলেজ লাইফে যাবো, গ্রাজুয়েশন টাইমে, তখন আমি যে আমি একজন প্রিয় কারো সম্বন্ধে যাই সেই সব হওয়া, সেটা মনে করি। আচ্ছা, এজ এ প্রফেশন আপনি একটা স্ট্রিক্ট টিচার না ফ্রেন্ডলি? আমি সময় সাপেক্ষে নিজেকে চেঞ্জ, যেরকম এক্সাম্পল যখন নিজের জন্য অভিজ্ঞতা করো, তোমার জানা এসে যখন যে বাচ্চাদের মোটিভেট অনুযায়ী পড়াশোনার সময় পড়াশোনা, আর এমনি ধরো খেলাধুলা করার সময় কিছু একটা আনন্দ ফুর্তি করার সময় তখন ফ্রেন্ডলি। আর হ্যাঁ এই কথাটা ঠিক যে ফ্রেন্ডলি সাইড দিয়ে যখন আমরা বাচ্চাদেরকে পড়াই, বাচ্চারা তখন খুব ইজি এটা ইনহেল করতে পারে, খুব সহজে নিতে সুবিধা হয় ফ্রেন্ডলি পড়ায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়, যখন বাচ্চাদেরকে আমরা অতিরিক্ত এই লেভেলটা দিই ফ্রেন্ডলি হিসাবে, তখন ওরা এমন একটা জায়গায় আছে ওদের মাইন্ডে এইভাবে হয় যে ছাত্র কিছু বলে না, তখন সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে এই মাথার থেকে আবার নামাইতে লাগে, নামায়া ধমকায়া বুঝায়া একটু চোখের গরমে পড়াতে লাগে। আমি তেমনটা স্ট্রিক্ট হতে চাই না, কিন্তু আজকে কথাতে তেমন স্ট্রিক্ট সবাই ভাবে। আপনার মধ্যে ডিসিপ্লিনটা পুরো ম্যান্ডেটরি? হ্যাঁ, ডিসিপ্লিন মানে আমার কাছে টাইম একদম সব থেকে বড় বস্তু। টাইমের অসাধ্য, টাইমে 1 মিনিট এদিক ওদিক হলে আমার নিজের খুব খারাপ লাগে যে কেন আমি টাইমলি চলাবার, আমি বহুত পাংচুয়াল। আর ডিসিপ্লিন তো মোস্ট ইম্পর্টেন্ট। আমি সকালবেলা উঠে আমি ডিসিপ্লিন ফলো করার জন্য। আচ্ছা, অ্যাজ এ মানে স্টুডেন্ট যদি তার ডেইলি হ্যাবিটটাকে যদি মানে অ্যাজ এ গুড স্টুডেন্ট হিসেবে যদি তার হ্যাবিট যদি প্ল্যান করে, তার ডেইলি রুটিনটা কি হওয়া উচিত? ডেইলি রুটিন তো ফার্স্ট কথা আমি একটাই বলি যে ডিসিপ্লিন বানাতে। ফার্স্ট ঘুমের থেকে বিছানা থেকে উঠে চোখটা খুলে সে যদি 5 মিনিটের জন্য অন্তত যে শুয়ে আছে বা শুয়ে উঠে বিছানায় বসলো বা দাঁত ব্রাশ করতেছে, দাঁত ব্রাশ করার সময় যদি ওই জিনিসটা চিন্তা করে সকালবেলা যে আমি এখন উঠলাম, আমি একটা প্ল্যান, সারাদিনের একটা প্ল্যান, সকালবেলা উঠলাম আমি এখন চা খাবো, কিছু একটা ব্রেকফাস্ট করবো, করে স্কুল ড্রেসটা পরো, জামা কাপড়, সেটা শুধু আমি স্টুডেন্টের কথা বলবো না, আমাদের সমবয়সী সবার যারা কর্মজীবনের ব্যস্ততায় থাকে তারা এই জিনিসটা যদি চিন্তা করে যে এখন অফিসে যাবো, স্কুলে যাবো, স্টুডেন্টরা ভাবতে পারে যে স্কুলের রেডি ড্রেস করতে লাগবে, ড্রেস করে যাবো, কার সাথে যাবো, কেমন করে যাবো, রাস্তার কোন সাইড দিয়ে যাবো, সব বুঝতে একটা প্ল্যান বানাবো। টাইমে যদি এটা হচ্ছে টাইমের হিসাবে নিজেকে পার ডে দিনের হিসাবে একটা ডিসিপ্লিন মেনটেন করে নিজেকে একটা সময়সূচি প্রদান করা। আর সেই সময়সূচি মতন যখন বাচ্চাটা পড়বো, মানে ওই কাজগুলি পড়বো, তখন ধারণা হবো যে না আমি এটা করলাম, আমি স্কুলে আসলাম, ক্লাস করলাম, টিফিনে খেলাধুলা করলাম, এখন আমি ঘরে যাবো, ঘরে যেয়ে স্নান করবো, একটু খাবো, খাওয়া আমার টিউশন আছে, টিউশনে আমি রওনা দেবো। তো সুন্দরভাবে একটা প্ল্যান অনুযায়ী কাজ করলেন, এর জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি সকালবেলা উঠে একটা প্ল্যান বানাবো। আর প্যারেন্টস এর কি কি করা মানে কর্তব্য মানে দায়িত্ব তার মানে ছেলের প্রতি বা মেয়ের প্রতি? প্যারেন্টস এর বাচ্চাদের প্রতি কর্তব্য খুবই প্রয়োজন। আবার হলো বাচ্চাদেরকে উৎসাহ করা, বাচ্চাদের প্রত্যেকটা দিক, খারাপ দিক, ভালো দিক, এই দুইটা দিক মনিটর করার পরে বাচ্চাদেরকে সেই হিসাবে উৎসাহিত করা খুব ইম্পর্টেন্ট। কারণ যখন প্যারেন্টস এর থেকে বাচ্চারা ভুল, তখন প্যারেন্টস এর থেকে বেশি আবার
কোথাও আছে যে বেশি আদর করলেও বাচ্চা আবার নষ্ট হয়, বেশি শাসন করলে বাচ্চারা আবার আমরা যেটা বলি ভয় পায় না, হ্যাঁ বাচ্চারা এমন হয়ে যায়। তো বাচ্চাদেরকে এমন একটা এটাই চাই যে প্যারেন্টসরা যদি আমাদের প্রত্যেকটা বাচ্চার এমন একটা পরিবেশ দেয় যেখানে না তো অতিরিক্ত শাসন, না তো অতিরিক্ত ভালোবাসা, সব লিমিটে বাচ্চারা যখন যেটা ডিমান্ড করে সেটাই যদি করতে না, বাচ্চাদেরকে আদর, যত্ন, ভালোবাসা, কেয়ার আর কিছুটা আদেশ, তারপরে পরম্পরা যেটা ট্রেডিশনাল থাকে, নিজের জাতিগত থাকে, নিজের মাতৃভাষা, এইসব বস্তু দিয়ে যদি বাচ্চাদেরকে কেয়ার করা হয়, তারপর যে বড়দেরকে কিভাবে সম্মান করা, বাইরে যা বাচ্চারা কিভাবে নিজেদেরকে উপস্থাপন করে, মানুষের সাথে কিভাবে কথাবার্তা বলানো, স্বভাব পাতি, এইসব বস্তু যদি স্কুলে তো শেখানো হয়, কিন্তু স্কুলে প্র্যাকটিক্যাল নলেজটা দেওয়া হয় আর বাচ্চারা ঘরে মেনলি আসল বস্তুটা শিখতে পারে মা বাবার সাথে। কারণ আমরা দেখতে পারি যে কোনো বাবা যদি বহুত রাগী হয় তো অবভিয়াসলি বাচ্চাটাও দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে যে ছেলে বাচ্চাটাও সেরকম বাবার মতন। তখন আমরা উদাহরণে দেখি যে বাপটা যেমন পেটাটা বলি বা আমরা একটা কথা বলি দেখতে তো লাগবো বাপ পেটাটা কার। তো সেই ক্ষেত্রে গার্জেনের একটাই যে আমি যে আমাদের গার্জেনরা যদি আমাদের বাচ্চাদের প্রতি বহু সহনশীলতা হয়, বাচ্চাদের যে কি প্রয়োজন, ভালোবাসা দরকার, শাসন দরকার, উপদেশ দরকার, এইসব জিনিস যদি কেয়ার করে আর বাচ্চাদেরকে একটা টাইম টেবিল শেখানো, কোন সময় নিজের কাজ নিজে করা। আর খুব তো দরকারি বস্তু এটা আজকালকার দিনে নিজের কাজ নিজে করা, বাচ্চাদের এটা শেখানো অত্যন্ত প্রয়োজন। আমরা অনেক শুনি, স্কুলেও শুনি যে আমার বাচ্চা 1 গ্লাস জল নিয়ে খায় না, খালি বই পড়তে দিই, তাহলে কেন বই পড়তে পারে না? তো তখন আমার খুব এই জিনিসটা খারাপ লাগে যে বাচ্চাদেরকে 1 গ্লাস জল নিয়ে খেতে দেয় না, তার মানে ও নিজের বইয়ের টেবিলটা সুন্দর করে রাখে। কিন্তু অনেকেই তো যে ওরা তো একটাই কথা বলে যে মোবাইল নিতেছি পড়তে, আর গার্জেন তো ওরকমই তো বুঝে না, বুঝতেছে যে পড়ার জন্য নিতেছি। কারণ কোভিড-19 একটা বড় একটা ভয়ঙ্কর ভয়াবহ একটা করোনা ভাইরাস হওয়ার পরে বেশিরভাগ কিন্তু মানুষ অনলাইনের পিলে বেশি আর কি ইচ্ছুক, আর ক্লাস গুলো কিন্তু অনলাইনে হলো। তো ওই টাইমের থেকে মানে এখন মানে বেশিরভাগ প্যারেন্টস এটাই বলে মোবাইল নিয়ে যে আমি পড়তেছি। এই জিনিসটা তো কোভিড-19 এর পরে আমাদের অনলাইন সিস্টেমটা আরম্ভ হয়। তো এই ক্ষেত্রে অ্যাডভান্টেজ যে হ্যাঁ বাচ্চারা মোবাইল যদি সত্যিকারেই যদি জিনিসগুলো দেখে তাহলে অনেক নলেজ পাইতে লাভ করে সক্ষম, কিন্তু ওটা ডিসঅ্যাডভান্টেজ যে সে যদি মোবাইলটা নিল মা বাবা থেকে এবং মোবাইলের ছলগুলা কি হয় যে মোবাইলটা ছল নেওয়া, তারপরে কারোর সাথে মেসেজ করা, হ্যাঁ এমনি ভিডিও দেখা, ওটাকে মানে দেখতে লাগবে যে কি করতে না করতে, থাকতে লাগবে।